আব্বা আম্মা, আপনারা কিন্তু শুধু শুধু কষ্ট করলেন, আপনারা না গেলেও পারতেন। এটা কোনো কথা কইলে? তুমি বিদেশ থেকে আসতেছ আর একটু তোমাকে আনতে যাব না? এই যে দেখো, তোমাকে আনতেও গেলাম আর আমাদের একটু বেড়ানো হইলো। আম্মা আপনি ঠিকই বলছেন, বেড়ানো তো হলো। আচ্ছা, তোমরা কি দাঁড়ায় দাঁড়ায় এখানে কথা বলবা নাকি রুমে যাবা? দুলা ভাই, আপনাকে যা যা আনতে বলছিলাম তা নিয়ে আসছেন তো? আরে তুমি আমার একমাত্র শালিকা, আর তুমি আবদার করছো আমি না এনে পারি, তোমার জন্য সবকিছুই আনছি। বাবা সাহেব, তুই কেমন আছিস? তুই কোন সময় এলি? কি ব্যাপার, আপনি আপনি এখানে আসছেন কেন? আপনার তো এখানে আসার কথা না। আর আপনার থেকে ছেলে তো আমরা কিনে নিয়েছি, সেরকমই কথা ছিল, সেভাবে ডিট করা আছে। আপনার ছেলে আমার বাসায় ঘর জামাই থাকবে, আর বিদেশ যাওয়ার জন্য যে 10 লাখ টাকা লাগে আমি দেব, এটাই তো কথা ছিল। আরে বোঝো না এখন কিসের জন্য আসছে? ছেলে বিদেশ থেকে আসছে, নিশ্চয়ই কারি কারি টাকা পয়সা গহনাগাটি নিয়েছে। সেই লোভ সামলাতে পারেনি এই মহিলা, সামলাতে না পারে দেখো না কিভাবে আমার বাড়িতে চলে আসছে। বিয়ান সাহেব, আপনি এগুলো কি কইতাছেন? সোহেল আমার সন্তান, ওরে আমি কতদিন দেখি না। আমি শুনছি ও আজকে দেশে আইব, এই কথা শুনে সুইটা আমার মুখটা দেখার জন্য চলে আইছি। আমি কোনো টাকা পয়সা কোনো কিছুর জন্য আসি নাই। তাই এত দরদ আপনার? এতদিন এই দরদ আপনার কই ছিল? হ্যাঁ, ছেলে যে বিদেশ ছিল, একদিনও ছেলের খোঁজ খবর নিছেন? আপনার মতো মা না, সত্যি দেখে অবাক হয়ে যায় আপনি কেমন মা। সূচনা, তুই সোহেলকে সবকিছু খুলে বল যে তার মা তার ছেলের সম্বন্ধে কি খারাপ মন্তব্যগুলো করছে। শোনো সোহেল, আমি তোমাকে না অনেক কথাই বলিনি। ওই যে তোমার মা, জানো তুমি তোমার মা তোমার সম্বন্ধে কত কথা বলছে। আমি নিজে তোমার মায়ের কাছে গেছিলাম তোমার সঙ্গে কথা বলে দেওয়ার জন্য। তোমার মা বলছে আমার কোনো ছেলে নেই, আমার একটা মাত্র মেয়ে, সেটা হচ্ছে মিম, আর আমি তার সঙ্গে কোনো কথা বলতে চাই না। আচ্ছা তুমি একটা কথা বলো, হ্যাঁ আমার বাবা তোমার মায়ের সঙ্গে ডেট করছিল, ঠিক আছে, সেটা কিসের জন্য করছিল? হ্যাঁ, সেটা তো করছিল যে টাকার বিনিময়ে পরে তোমার মা যদি অস্বীকার করে আর বিয়েটা যদি না দেয়, এর জন্য করছিল। তার মানে তো এই নয় যে আমার বাবা তোমার মাকে বলছে যে একদম যোগাযোগ করা যাবে না। তোমার মা ইচ্ছাকৃত করে না, তোমার সাথে কোনো যোগাযোগ রাখেনি। আর তাছাড়া আশেপাশের লোকজনের কাছে তোমার নামে কত বদনাম করে সেটা কি তুমি জানো? আর আমাকে দেখলেই তো দুধ দুধ ছাই ছাই করে, সবসময় আজে বাজে কথা বলে। তোমার মায়ের কথা আর কি বলবো? আর তাছাড়া আমাকে বলে ওরকম ছেলে আমার দরকার নেই, আর মনে করবো ওই ছেলে মরে যাচ্ছে। আর সে কিনা আজকে দেখো তুমি যে দেশে চলে আসছো, অমনি ছেলেকে দেখার কথা বলে চলে আসছে, যত সব। আর তোমার সামনে দেখো না কি নেককান্নাটা করতেছে। সূচনা, আর কিছু বলার দরকার নাই, আমিও তো অল্প কিছু হলেও জানি। আর মা তোমাকে বলি, তোমাকে না মা বলতে আমার ঘৃণা করে যে তুমি আমার মা। তুমি তো অনেক আগে আমাকে বেঁচে দিছো, এখন কিসের আশায় বাড়িতে আসছো? ও আমার শ্বশুর শাশুড়ি যা বললো সেটাই সত্য, টাকার জন্য আসছো তো? সোহেল, তুই আমার পেটের সন্তান, তুই আমার এরকম একটা কথা বলতে পারলি বাবা? দেখো মা, আমি অনেক দূর জার্নি করে আসছি, আর তোমার সাথে কথা বলতে আমার এখন ভালো লাগছে না। তুমি এখন এখান থেকে যাও। কি হলো? আপনার ছেলে কি বললো আপনার কানে যায়নি? যান এখান থেকে। আর সোহেল, তুমি শুধু শুধু কেন এত কথা বলছো বলো তো? এত দূর থেকে জার্নি করে আসছো, চলো তো ভিতরে যাই। আর তোমরা ভিতরে আসো, আসো। বাবা, সেদিন কি বললেন? ছেলে ছেলে ভালোবাসার কারণে আমার ছেলে জন্যে তাই দেখতে আইছি। আর আজকে কি করতে আইছেন? হ্যাঁ, আজকে এসে 2 লাখ টাকা নিয়ে চলে যাচ্ছেন। আপনাদের কোনো হায়া লজ্জা নেই, তাই না? দেখেন, কথা ঠিকভাবে বলেন। আপনি এমনিতেই আমাদের পরিবারের মধ্যে যে অশান্তিটা লাগাই দিচ্ছেন না, আপনাকে তো আমার মানুষ বলতে ঘেন্না লাগে। এই মুখ সামলায় কথা বলো। হ্যাঁ, মানুষ বলতে ঘৃণা লাগে মানে? এই টাকা কোথায় থেকে পাইছো? এটা আমার ভাইয়ের রোজগারের টাকা। ও তাই, রোজগারের টাকা? তোমার ভাই রোজগার করছে কোথায় থেকে? আজ যদি তোমার ভাইকে কেয়ারকেরির টাকা দিয়ে যদি আমরা প্রবাসে না পাঠাইতাম, ও যদি কামাই না করতো, তাহলে এই টাকা কোথা থেকে পেতা? এই টাকা দাও, টাকা দাও।
নিয়ে যাচ্ছে। আপনি এগুলো কি করতেছেন? শোনেন, একদম ভালো হইব না, এই টাকাগুলো ফেরত দিয়ে দেন। দেখেন, এই টাকাগুলো যদি আপনি নিয়ে যান তাহলে আমার মেয়ের বিয়েটা ভেঙে যাব, আমার মেয়ের বিয়েটা হইব না। দয়া করে আপনি এই কাজটা ভুল করেও করেন না বিয়ান সাহেব, টাকাগুলো দিয়ে দেন। বিয়ে হবে কি হবে না সেটা আপনাদের ব্যাপার, ছেলে আমাদের, টাকাও আমাদের। বিয়ে সাহেব, এই কাজটা আপনি করেন না। এই টাকাটা যদি না দেন আমার মেয়ের বিয়েটা ভেঙে যাব আর ওর জীবনটা নষ্ট হয়ে যাব। দয়া করে টাকাটা ফেরত দেন বিয়ে সাহেব। শোনেন, কোনো টাকা পয়সা ফেরত হবে না। ভালোই ভালোই বলতেছি, দুজনে এখান থেকে চলে যান, যান এখান থেকে। ব্যাস, অনেক হয়েছে, অনেক বলছেন। আপনারা যে কাজটা করতেছেন না, কোনোভাবে ঠিক করতেছেন না। আর এই যে সম্মানের অজুহাত দিলেন না, এই সম্মানটা মনে রাখবেন আপনাদেরও আছে। আমাদের সম্মান যার ভয় থাকলে আপনার সম্মানও টিকবে না। মনে রাখেন, এর পরিণাম খুব খারাপ হবে, খুব ভয়ানক হবে। বিয়ান সাহেবা, শোনেন একটা কথা বলি, এই যে টাকাগুলো আমাদের থেকে কায়দা নিলেন, একদম ভালো করলেন না। এর জন্য আমি বিচার ডাকবো, সালিশ ডাকবো। কোথায় আপনাদের মান সম্মান থাকে সেটাও দেখে নেবো। থাক মা, আচ্ছা ঠিক আছে, দেখা যাবে কি বিচার ডাকেন আর সালিশ ডাকেন। যান তো। চলো মা। যান। বাবা, তোমার এত কিছু কে আনা লাগবে? এত কিছু না আনলেও পারতে। আম্মা, আপনি কি যে বলেন, এটা তো আমার পরিবার, আর আমার পরিবারের জন্য তো আমি অনেক কিছু আনতেই পারি। সত্যি এমন ভাগ্য করে একটা জামাই পাইছি। সবার কিন্তু কপালে এরকম জামাই জোটে না, তাই না? হ্যাঁ, ঠিক কইছো। আম্মা, আমিও কিন্তু এটা বলতে পারি যে সূচনাও ভাগ্য করে এমন একটা মা পাইছে। আসলে কখনো কেউ বুঝতেই পারবে না যে আপনি ওর সৎ মা বা সূচনা আপনার সৎ মেয়ে। দেখো, সূচনা আমার সৎ মেয়ে হইলো, ওকে আমি কিন্তু খুব ভালোবাসি, আমার নিজের মেয়ের মতোই কিন্তু বড় করছি। কি কও? হ্যাঁ, এ বুঝতে দেয়নি, এতদিন মানুষ করে বড় করলে। সত্যি মা, আমার কপাল, তোমার মতো একটা মা পাইছি। তুমি কখনো বুঝতে দাওনি যে তুমি আমার আপন মা না, সৎ মা। ও ঠিকই বলছে, আমি ভাগ্য করে তোমার মতো একটা মা পাইছি। আচ্ছা, তোমরা কি এখানে শুধু গল্পই করবা? খাইতে হবে না? হ্যাঁ। আর ভাইয়া, তুমি না বলছিলা যে আমাদেরকে বিকেলে ঘুরতে নিয়ে যাবা? তাড়াতাড়ি চলো, খাওয়া দাওয়া শেষ করে আমি আবার একটু পার্লারে যাব, মেকআপ করবো না? তোর সবসময় মেকআপ করতে হয়। এই চলো তো, খেয়ে দিয়ে সত্যি তো ঘুরতে যেতে হবে তো, ওঠো। হয়, আসো। মা, আসো। চলো। আচ্ছা মাদবর সাহেব, আমার কি টাকার অভাব পড়েছে? আমি ওনার থেকে টাকা কাটিয়ে নেবো রাস্তায়, কোন তো দেখি আপনি। শোনেন মা, ইনি যা বলতেছে এগুলো কি ঠিক? মাদ্রাস সাহেব, আসলে আমরা গরিব মানুষ তো, আমাদের কথা আপনারা বিশ্বাস নাও করতে পারেন। দেখেন, আমার মেয়ের বিয়ের জন্য আমার ছেলের কাছে আসছিলাম। আমার ছেলে 2 লাখ টাকা দিচ্ছে। আমি আর আমার মেয়ে ওই বাগানের রাস্তা দিয়ে যাইতেছিলাম। যাইতে যাইতে হঠাৎ আমার বিয়ে আর বিয়ানের সাথে দেখা। তারা কি করলো জানেন? দুজন যত রকমের মান অপমান, বাজে কথা, পচা কথা, এমনকি আমার মেয়ের গায়ে হাত পর্যন্ত তুললো। তারপরে আমাদের কাছ থেকে টাকাগুলো কেটে নিল। আচ্ছা মাদ্রাসা, আপনি একটা কথা বলেন তো, আমার বাবা মার বা আমাদের টাকা পয়সার কি কোনো অভাব আছে? আর ওই যে আমার শাশুড়ি মা যেটা বললো যে তার মেয়ের বিয়ের জন্য নাকি তার ছেলে দিছিল, তাহলে আমার বর তার বোনের বিয়ের জন্য যদি 2 লাখ টাকা দেয়, 2 লাখ টাকা সে 10 লাখ দিতে পারে। এখানে দিচ্ছে কি তার বোনের জন্য তার ভাই দিচ্ছে, এখানে আমার বাপ মা কিসের জন্য সেই টাকা কেড়ে নিতে যাবে? কত বড় বদনাম দিচ্ছি আমার বাপ মা নয়, দেখছেন? আরে আমরা টাকা কাটবো কেন? এর কোন একটু বুঝায় কোন তো দেখি। এরা তো ঠিকই করছে, এর টাকা পয়সার কি অভাব আছে? যেটা টাকা পয়সা খাইয়ে নেবে, কথা তো ঠিকই পাইছে। মাদ্রাসা, আমাদের টাকা পয়সা না থাকতে পারে, কিন্তু আমাদের ইজ্জতের অনেক দাম আছে। আর উনরা মুখে যেগুলা কইতাছে, এইগুলা যদি সত্যি হইতো তাহলে আজ আপনার পর্যন্ত আমাদের আশা লাগতো না। আমার মেয়েটার বিয়েটাও ভেঙে গেল, এখন কি হবে? আমরা গরিব মানুষজন কি আমরা কোনো ন্যায্য বিচার পাবো না? আচ্ছা মাদ্রাসা, প্রমাণ ছাড়া কোনো কথা হয়? এই যে ওনারা আমার বাপ মার নামে এত বাজে বাজে কথা বলছে, আমার মাথা অসুস্থ হয়ে যাচ্ছে ওনাদের কথা শুনে। ওনাদেরকে জীবন্ত কোনো প্রমাণ আছে নাকি? আচ্ছা শোনেন মা, তোমার কাছে কি কোনো প্রমাণ আছে যে তোমার সামনে যে টাকা পয়সা খাইয়ে নিল, এগুলি হয়তো দেখিছে কেউ? না না মাদবর সাহেব,
তখন তো আমরা বাগানের রাস্তা দিয়ে যাইতেছিলাম, আর আশেপাশে তখন দুপুর টাইমে কেউ ছিল না, আমি আর মাই ছিলাম শুধু। আচ্ছা, কেউ যেহেতু দেখে নাই, প্রমাণও নাই, তাহলে আর আমি কি বিচার করে দেবো? তাহলে এখানে শেষ করে দেয় নাকি? তোমরা কি করো? সোহেল, দেখো দেখো, ওই যে মিমের গলায় যে মালাটা দেখছি, ওটা তো আমার মালার মতো মনে হচ্ছে, নাকি ও চুরি করে আমার মালাটাই পরে আছে? হ্যাঁ, ওরকম একটা মালা তো আমি আসার সময় তোমার জন্য নিয়ে আসছিলাম। ভাবি, তুমি এগুলো আবল তাবল কথা কি বলতেছো? তুমি তো আমার এই মালাটা গিফট করছিলা, বলছিলা যে মিমি তুই তো আমার ছোট বোনের মতন, এই মালাটা তোকে আমি পরতে দিলাম, আর এখন সবার সামনে আমায় তুমি এগুলো আবল তাবল কথা বলতেছো কেন? এই কি বলতেছো তুমি? আমি তোমার ওই মালাটা গিফট করছি? আমার কি মাথার সমস্যা? হ্যাঁ, ওই মালাটা আমার বড় আমাকে ভালোবেসে গিফট করছিল, আর আমার গিফটের জিনিস কেন আমি তোমাকে গিফট করতে যাব? আর তাছাড়া তোমার ভাই তো কি বিদেশ থেকে যে গয়নাগাটি নিয়ে আসছিল, সে তোমার জিনিসটা তোমাকে দিয়েই দিছে। মাদ্রাসার এখন বুঝতে পারছেন তো আসল চোর কে? হ্যাঁ, চোরকে তো দেখলামই। তাহলে সোহেল, বোন যেহেতু তোমার, বিচারটা তুমি করে দাও, কি করবো আমি? মা, তোমাদের টাকার দরকার ছিল আমাকে বলতা, আমি আরো 2 লক্ষ টাকা আমি তোমাদের দিতাম। তুমি আমার উঁচু মাত্রাটা নিচু করে দিলা। চোরের বিচার একটাই, ওই চোরে জুতার মালা গলায় দিয়ে পুরো এলাকায় ঘোরাতে হবে। তাহলে ঠিক আছে, এটাই হোক। বলে ওই জুতার মালাটা নিয়ে আসো তো, নিয়ে এসে পড়া দাও। জুতা নিয়ে আইছি। দে, আনতে। কিরে, এই অসম্ভব কাজটা কি করে সম্ভব করলি? শোনো মা, যখন আমি শুনলাম না যে বিচারের কথা চলতেছে, তখন ভাবলাম কিছু তো একটা প্ল্যান করতে হবে। হঠাৎ করে আমার মাথায় একটা বুদ্ধি আসলো যে চেনটা যদি আমি মিমিকে গিফট করি, তারপর প্ল্যান মাফিক মনে করো ওই চেনটা নিয়ে যে মিমিকে গিফট করলাম, আর মিমি তো চেনটা পেয়ে খুব খুশি, অমনিও গলায় পরে নিল। তারপরে বিচারের আগে তোমার জামাইকে আমি বললাম আমার চেনটা হারায় গেছে, আর বিচারে যখন সবাই বসে বিচার করতেছিল, তখন আমি বললাম ওই তো মিমের গলায় চেন। তারপরে এই তো সবাই যখন সরাসরি দেখলো যে হ্যাঁ আমার চেন মিমের গলায়, তখনই তো মিম চোর সাব্যস্ত হলো। আর তারপরেই তো বাকি কাহিনী তোমরা দেখলেই। এইটা না বলে আমার মেয়ে, হ্যাঁ, কত বুদ্ধি মাথায়। ঠিক তোমার মতোই। এই, সূচনা, সূচনা। হ্যাঁ আসি। আচ্ছা তোমরা এখানে কথা বল, আমি একটু আসছি। হ্যাঁ যাও। আগে নাকি তোমার এরকম কেলেমে বুদ্ধি ছিল, তোমার মেয়েও হয়েছে ওরকম। চলো বাড়ি চলো। চলো। আরে ডাকলা যে হঠাৎ? হ্যাঁ, আমি তো তোমাকে এর আগেও বলছিলাম যে আমি আর প্রবাসে যাব না। জানো, প্রবাসে না অনেক কষ্ট, আর আমি চাই না আর প্রবাসে যেতে। তাই আমি চাচ্ছিলাম কি বাজারে একটা দোকান করবে, আর কথা হয়ে গেছে ওই জায়গায় 5 লাখ টাকা অ্যাডভান্স করতে হবে, আর দোকানের মালামালের জন্য কিছু টাকা হলে পারে আপাতত দোকানটা রানিং হয়ে যাবে। আর এইটা তো খুব ভালো খবর। আর আমিও চাই না তুমি আবার বিদেশে যাও, কারণ তুমি ওখানে এত কষ্ট করো। তার চেয়ে বড় কথা, আমি তোমার পাশে থাকতে পারি না, তোমার অসুখ হলে আমি দেখতে পারি না, এইটা আমার ভালো লাগে না। এটাই ভালো সিদ্ধান্ত নিচ্ছ, দেশে একটা দোকান করবো, সারাদিন কাজ করে দিন শেষে আমরা একসঙ্গে থাকবো। আচ্ছা বুঝতে পারছি, টাকা লাগবে তাই তো? ঠিক আছে, আমি আব্বাকে বলে টাকার ব্যবস্থা করে দিচ্ছি। হ্যাঁ আচ্ছা, তুমি আব্বাকে বলে আপাতত 10 লাখ টাকা এখন দাও, আর বাদ বাকি যখন দরকার হয় তখন আব্বার থেকে আমি চাই নিব। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আব্বাকে যা বলি। হ্যাঁ আচ্ছা আচ্ছা, এই যে এগুলো তো পরিষ্কার করা দরকার, আর এই যে ছোট ছোট গাছগুলো আছে, এই বড় গাছগুলোও কিন্তু কাটে দিবা। কবে করবে এগুলো? শোনো, আজকে তুমি তো একটা লেবারের ব্যবস্থা করবে, কালকে থেকে কাম শুরু করে দিবি। আচ্ছা, এই লেবারের ব্যবস্থাটা আমার করা লাগবে। আজব কথাবার্তা কয়। আচ্ছা, আমি করবো না, হয়েছে তো, তোমার ওই অভ্যাস গেল না। মা, কি রে, জামাই ডাকলো কিসের জন্য? ওই যে তোমার জামাই বলতেছিল আসলে তোমার জামাই আর বিদেশ যাবে না, ও বলতেছে কি দেশে একটা ব্যবসা বাণিজ্য করবে। অলরেডি ও একটা দোকানের সঙ্গে কথা বলছে, তার জন্য নাকি 5 লাখ টাকা অ্যাডভান্স দিতে হবে, আর ওই যে মালামাল তুলবে না, সেই বাবদ কিছু টাকা লাগবে। এর জন্য তোমার জামাই বলতেছিল টাকাগুলো এখন দাও, আমি অ্যাডভান্সটা দিয়ে আসি। টাকা মানে কিসের টাকা দিবি? আরে মা, বুঝলা না তুমি? তোমার জামাই যখন বিদেশ ছিল না, তখন যে টাকাগুলো পাঠাইছিল না, সেই টাকাগুলোই চাচ্ছে।
টাকা কই না, কয়টা কিসের টাকা পাঠাইছে? দেখো আব্বা, তুমি কিন্তু একদম মজা করতেছো। আরে তোমার জামাই বিদেশ থেকে তোমার অ্যাকাউন্টে তো টাকাগুলো পাঠাইছে, ভুলে গেলা? শোন, তোকে একটু ক্লিয়ার কাট কথা বলাই উচিত আমার মনে হয়। এই যে তুই আমার সৎ মেয়ে, তোকে কম আদর যত্নে তো বড় করা হয়েছে। এই যে জামাই যখন বিদেশ যায়, তোর বাবা 10 লাখ টাকা খরচ করে জামাই বিদেশ পাঠানো হয়েছে। আর তোর মা মারা গেছে, তোর মা মারা যাওয়ার পরে তোর বাবা আমাকে নিয়ে আসছে, তোকে এই ছোট্ট থেকে লালন পালন করে এত বড় করছি। এগুলি কি খরচ যায় নাই? শোন, জামাই যেই টাকা পয়সা পাঠাইছে, এই টাকা পয়সাগুলা দিয়ে আমরা এখানে একটা বাড়ি করব। এখানে একটা দোতলা বাড়ি হবে। আমাদের খুব ইচ্ছা হ্যাঁ, একটা দোতলা বাড়ি করা। সেখানে তুই একদম ব্যাগরা দেওয়ার চেষ্টা করবি না কিন্তু। শোন, দোতলা বাড়িটা ভাবলাম আখির নামে দিই। কি বলতেছো তোমরা এগুলা? তোমরা দোতলা কেন 4 তলা করো তাতে আমার সমস্যা নেই, কিন্তু আমার স্বামী সে বিদেশ থেকে অনেক কষ্ট করে টাকাগুলো পাঠাইছে, আর তোমরা সেই টাকাগুলো ওকে দিয়া বাদতে বলছো এখানে দোতলা বাড়ি করবা? এই আপু, মা তো কি কথা তুই শুনতে পাস নাই? হ্যাঁ, আর তোর সাথে আমি এতদিন কেন ভালো ব্যবহার করছি জানিস? কারণ তোর এই টাকা পয়সাগুলো হাতিয়ে নেওয়ার জন্য। আর এখন তো আমরা সবকিছু নিয়েই নিছি, এখন ভালোই ভালোই বলতেছি কি এই বাড়ি থেকে বের হয়ে যা। আর শোন, যদি দুইজনে ভালোই ভালো এখান থেকে বের না হয়, ঘর ধাক্কা দিয়ে কিন্তু বের করে দেওয়া হবে। দেখো মা, তোমরা আমাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দাও আর যা খুশি করতে পারো, যদি আমাদেরকে মারতে মারতে এখানে মেরে ফেলো না, তবু টাকা না পেলে না এই বাড়ি থেকে আমরা যাব না। ও তাই? মারতে মারতে মেরে ফেললেও এখান থেকে যাবি না? কি গো? এই সোজা আঙ্গুলে যদি ঘি টানা ওঠে, তাহলে আঙ্গুল তো একটু ব্যাখ্যা করাই লাগবে, নাকি বকাও? তাহলে যেই কথা বলেছিলাম সেটা করো। হ্যাঁ, সেই কামই করবো। শোনো, আরে তুমি এইখানে এই পরিবেশে মাটি কাটতেছো, আসলে কি হয়েছে একটু খুলে খাও তো। আসলে আমি এগুলো সব আমার কর্মের ফল। জানেন তো আম্মা, আপনার ছেলে বিদেশ থেকে যত টাকা ইনকাম করে নিয়ে আসছিল, আমার ওই সৎ মা আর বাবা মিলে সব টাকা আত্মসাৎ করে দিছে। শুধু তাই না আম্মা, ওরা বলছিল ওরা 1 টাকা দিবে না, ওই বাড়ি থেকে আমাদেরকে বের হয়ে যাইতে বলে। আমি বলছিলাম না, ওই টাকা না নিয়ে আমি বাড়ি থেকে যাব না, তাতে যদি আমার মরতে হয় আমি ওখানেই থাকবো। একটা সময় তারা লোক লাগাই দিয়ে আপনার ছেলের উপর খুব অত্যাচার করে, আর সেই অত্যাচারে মারকে আপনার ছেলে পঙ্গু হয়ে যায়। আম্মা, বৌমা, তুমি এগুলো কি কইতেছো? জানেন তো আম্মা, আজকে যাদের জন্য আপনাদেরকে চোর বানালাম, তারাই আজকে আমাদেরকে এইভাবে নিঃস্ব করে দিল। বিশ্বাস করেন আম্মা, আপনি মেয়ে করে চুরি করেনি, ওটা ছিল টোটালি আমার সাজানো একটা নাটক। আমি ওকে ইচ্ছাকৃতভাবে মিথ্যা অপবাদ দিয়েছি মা, তার বিনিময়ে আজকে এই শাস্তিটা পাচ্ছি। বৌমা, আর যাই কও না কও, আমরা গরিব হইতে পারি, কিন্তু ওই আদর্শ দিয়ে আমার ছেলে মেয়ের মেয়ে মানুষ করিনি। আমার মেয়ে চুরি করতে পারে না। আচ্ছা যাই হোক, আমার শরীর এখন কোন জায়গা আছে, তুমি ওর কাছে আমার নিয়ে চলো, আমি ওর একটু দেখতে চাই। বৌমা, তুমি ওর কাছে আমার নিয়ে চলো। হ্যাঁ আম্মা, হ্যাঁ, আপনাকে আমি আপনার ছেলের কাছে নিয়ে যাবো, চল আসেন আমার সাথে। বাপরে, এইগুলো আমি সহ্য করলে উপর আল্লাহ সহ্য করবে না। মা, এটা আমার পাপের ফল। তোমাদের উপর আমি যে অত্যাচার করেছি, অবিচার করেছি, আল্লাহ আমাকে সেই পাপের ফল হিসাবে পঙ্গু বানায় দিচ্ছে। মা, সোহেল, আমি মাকে সব কিছু খুলে বলেছি। ভাইয়া ওঠ, তুই আমার উপরে ভর দিয়ে দাঁড়া, দরকার হয়। তুই চিন্তা করিস না ভাইয়া, আমি আছি, মা আছে, বাবা নাই, কিন্তু আমি মা থাকতে তোর কোনোদিনও আমরা কিচ্ছু হতে দিব না ভাইয়া। দরকার হয় মানুষের দ্বারে দ্বারে ঘুরবো, হাত পেতে ভিক্ষা টাকা নিয়ে আসবো, মানুষের বাসায় কাজ করে করে টাকা নিয়ে আসবো, তবুও তোরে আমরা সুস্থ বানাবো ভাইয়া। বন্ধু, তোরা আমাকে এত ভালোবাসে, অথচ দেখ ওরা আমার সাথে এমন করে নাটক করছে, আমি বুঝতেই পারি নাই। আমি ভাই তোকে চিনতে পারি নাই, আমি তোকে মিথ্যা চোরের অপবাদ দিছি। আমার মাকে আমি কখনোই একটু সেবা যত্ন করি নাই, আর কোনো খোঁজ খবরও রাখি নাই। মা, তুমি আমাকে মাফ করে দিও মা।
বাবা শোন, যার কেউ নাই তার উপরে আল্লাহ আছে। আর ওরা ষড়যন্ত্র করে এগুলা করে কি করবো? কিছু করতে পারবো না। দরকার হয় গায়ে সমস্ত রক্ত বিক্রি করে দেবো, কিডনি বিক্রি করে দেবো। তোরে আল্লাহর রহমতে সেই আগের মতো সুস্থ করে তুলবো ইনশাআল্লাহ। তুই কোনো চিন্তা করিস না, আমরা তোর পাশে আছি। বাবা কি বলো? হ্যাঁ আম্মা, ঠিকই বলছে। দেখো, তুমি ভেঙে পড়ো না। এই যে মা বললো না, আমরা সবাই তোমার পাশে আছি। আর আমাদের সবকিছু শেষ হয়েছে, তাতে কি হয়েছে? কিন্তু জানেন আম্মা, ভাবতে অবাক লাগে। আমার মা নয় সৎ মা, কিন্তু বাবা সে তো আপন, সে আমাদের সাথে এমনটা করতে পারলো। কিন্তু শৈলে একটা কথা মনে রাখো, কথা আছে না, যে অন্যায় করে সে অবশ্যই তার শাস্তি পায়। ঠিক বাবা মা দেখো, তাদের কবে শাস্তি তারা পাবে। হ্যাঁ, আমাদের সবকিছু শেষ হয়ে গেছে না, আমরা আবার নতুন করে শুরু করবো। আমরা কাঁধে কাঁধ মিলিয়ে সবাই একসঙ্গে থাকবো। আর তোমার ভালো একটা চিকিৎসা করবো, তুমি অবশ্যই সুস্থ হয়ে যাবা। ভাইয়া তুই চিন্তা করিস না, মনে রাখবি আল্লাহ ছাড় দেয় কিন্তু আল্লাহ কারোকে ছেড়ে দেয় না। ওরা তোর সাথে আমাদের সাথে যে অন্যায়টা করছে, আল্লাহ এর বিচার ঠিক করবে দেখিস। আমার সুস্থ ভাইটাকে ওরা প্রতিবন্ধী পঙ্গু বানাই দিছে। এর মতো অধর্ম কাজ আর কোনোটাই হইতে পারে না। জন্মের পর থেকে বাবার জায়গায় তোকে দেখছি, আর তোকে ওরা আমাদের বুক থেকে কেড়ে নিছিল। দেখ আল্লাহ কিন্তু আবার ফিরাই দিছে। তুই চিন্তা করিস না ভাইয়া। বাপরে, তুই কোনো চিন্তা করিস না, আমরা তোর সাথে ছিলাম, এখনো আছি। কোনো চিন্তা করিস না, আল্লাহ সব কিছু ঠিক করে দিব। তুই আমার বুকের দর বুকে আছিস। চল ঘরে চল, একটু কষ্ট করে ওঠ। চলো ভাইয়া, আস্তে আস্তে। আরে এই দাঁড়ান, আপনাদের দুইজনে খুব সিনা সিনা লাগতেছে। আপনার আমার বিয়ে বিয়ের না? আচ্ছা, আপনাদের দুইজন এই অবস্থাকে, আপনার হাতে ভিক্ষার থালা, ওনার হাতে লাঠি, গায়ে গামছা, এই করোনা অবস্থা কেমন হইলো? বিয়ান সাহেব, এইগুলি হচ্ছে আমাদের পাপের ফল। আজ আমরা যে পাপ করছি সেই পাপের ফল হিসাবে এইটা পাইছি। তার মানে কি? একটু খুইলা গন্ধ কি হয়েছে? বিয়ান শুনবেন আপনি কি হয়েছে? তাহলে শুনেন। কিরে, তোর মনের আশা তো পূর্ণ হয়ে গেল। আল্লাহ দিলে আমরা আর 2-3 দিন পরেই ফ্ল্যাটে উঠতে পারবো। এই যে টাইলসের কাজটা করাই শেষ, তাই না? হ্যাঁ, শেষের দিকে। হ্যাঁ উঠতে পারবো, তবে ওই ফ্ল্যাটে আমি আর তোমার জামাই উঠবো, তোমরা উঠতে পারবে না। কি বলিস এসব? আমরা উঠতে পারবো না মানে? তুই আর জামাই উঠবি, আর আমরা কই যাব? মা, তুমি হয়তো ভুলে গেছো যে এখন এই বাড়ির মালিক আমি, কারণ তোমরা দুজন মিলে ওই বাড়িটা আমার নামে রেজিস্ট্রি করে দিয়েছো। এখন আমার বাড়িতে আমি কাকে রাখবো না রাখবো সেটা আমার ব্যক্তিগত বিষয়। তোমরা বাড়ি থেকে বের হয়ে যাও। আর ওই বাড়িতে শুধু আমি আর তোমার জামাই থাকবে। আর আমার ছোট্ট একটা ননদ আছে, ও তোর ভাইকে ছাড়া থাকতে পারে না, ও আমাদের সাথে থাকবে। আখি, বাড়িটা তোকে রেজিস্ট্রি করা দেওয়া হয়েছে মানে এই না যে বাড়ি তোর হয়ে গেছে। দেখ, তুই আমার নিজের মেয়ে, সেই জন্য আমরা তো বাড়িটা রেজিস্ট্রি করে দিছি। শোনেন, অনেকক্ষণ কথা বলছেন, আমি শুধু চুপচাপ শুনছি। আপনার মেয়ে কি বলছে আপনি শোনেননি? এখন এই বাড়ির লিগেল গার্জিয়ান, এখন ও কাকে রাখবে না রাখবে এটা নিতান্তই ওর ব্যাপার। যাই হোক, আপনার শ্বশুর শাশুড়ি মানুষ, আপনাদেরকে আর ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতে পারবো না। তাই বলছি কি, সম্মান থাকতে এখান থেকে চলে যান। আর ওই বাড়িতে আপনাদের কোনো স্থান নেই। এই চলো। এতদিন আমরা কি কালসা পুষলাম? শোনাও, কোনোদিনও এরকম কথা কয়নি। আজও আমার পেটের মেয়ে হয়ে আমাদের রাস্তায় বাইর করে দিল। চলো। শুনলেন তো বিয়ান সব কথা। এবার কোন আমরা কই যাব, কি খাবো? আমাদের তো কোনো আর বাচ্চা কাচ্চা নাই যে তার বাড়ি গিয়ে উঠবো, সে আমাদের কামাই করে খাওয়াবে। বিয়ান, একটা কথাই আছে না, আল্লাহর মায়ের দুনিয়ার ভাই। এই কপালের লেখা কেউ কোনোদিনও খণ্ডাইতে পারেনি, আর পারবো না। শোনেন, আপনার যে মেয়ে পেটে দিচ্ছেন,
আপনার মেয়ে আপনার সাথে এইরকম একটা বেইমানি করতে পারলো? আর সূচনা আপনার সৎ মেয়ে বলে তার বাড়ি থেকে কিভাবে বাইর করে দিলেন? শোনেন, যা হবার হয়ে গেছে, আপনাদের আর ভিক্ষাকরণ লাগবে না। আমরা যদি বাড়িতে যাই নুন ভাত খাই, আপনারাও খাবেন। কিন্তু বেয়াম, এই মুখ নিয়ে আমি সূচনার সামনে কি করে যাই কোন? আমি তো ওর সাথে এত অন্যায় করছি যে ওর সামনে যাওয়ার মতো মুখ আমার নাই। বেয়াম, আপনার কাছে মাপ চাই আমি। আপনি এই দয়ে টুক করে ওর কাছে যাওয়ার অনুরোধ চুপ করেন না বেয়াম। আরে বিয়ান, শোনেন, সূচনা আপনার পেটের মেয়ে না হইলেও মেয়ে তো। তার সামনে মুখ দেখা না দেখার কি হয়েছে? কোনো কিছু না, সব কিছু ভুলে যান। চলেন, আমাদের বাড়ি চলেন, চলেন হ্যাঁ চলো যাই। চলেন। আরে দেখে নাও তো, আস্তে আস্তে হ্যাঁ, দেখে পাবো, তুমি ভালো করে ধরো তো। চলো তাড়াতাড়ি তোমাকে গোছলটা দিয়ে আমার ওর কাজে যেতে হবে। আচ্ছা মিমি, তুমি তো কাজে গেলেই পারতা, দেরি হয়ে যাবে না? না আপু, আমি ওনাকে বলে আসছি কাজের মহিলাকে আমার আজকে যেতে একটু লেট হবে। তার থেকে চলো একসঙ্গে কলপার নিয়ে গিয়ে গোসল দেওয়ায় ভাইয়াকে ঘরে রেখে তারপরে যাবো একসাথে, ওটাই ভালো হবে। আরে তাওই মামই, আপনারা? মা, আব্বা, তোমাদের এই অবস্থা কেন? তোমাদের হঠাৎ হাতে প্লেট ভিক্ষা করতেছে মানে? আম্মা, কই পেলেন আমাদেরকে? বৌমা, অবাক হওয়ার কিছুই নাই। ওই উপরাল্লা একজন আছে না, পাপ কোনোদিন বাপেরে ছাড়ে না। দেখলাম রাস্তায় ভিক্ষার থালা নিয়ে ঘুরে বেড়াতেছে, তাই তোমাকে দেখানোর জন্য বাড়ি টাইনে নিয়ে আসলাম যে দেখো কি হাল হয়েছে। মারে, তোর শাশুড়ি ঠিকই বলছে। সত্যি ও পাপ কোনো সময় পাপ কেউ ছাড়ে না। আজ দেখ, তোর সাথে এই অন্যায় অবিচার করার জন্য আজ আমরা পুরস্কার পাইছি। আমার সাথে অন্যায় অবিচার করছি, আমার টাকা পয়সা সব আত্মসাৎ করছে। এই দেখ, আল্লাহ আল্লাহ কত বড় একটা থালা ধরাই দিয়েছে। আল্লাহ কত বড় একটা থালা ধরাই দিয়েছে পুরস্কার হিসেবে। মা, তুই আমার মাফ করে দিস মা, তোর সাথে অনেক অন্যায় করেছি মা। আব্বা, এসব তুমি কি বলতেছো? হ্যাঁ, তোমাদের তো ভালো অবস্থা ছিল, হঠাৎ করে তোমরা পকে হয়ে গেলে কিভাবে? আব্বা, সবকিছু খুলে বলেন তো, আসলে কি ঘটছে? জামাই বাবাজি, এগুলো আমরা পুরস্কার পাইছি। জানো পুরস্কারটা কে দিছে? আমি আমি যা পেটে ধরছি, আখি আখি আমার পুরস্কার দিয়েছে। এই যে তোমার সাথে অন্যায় অপরাধগুলি করছি, সেই জন্য জানো কে করছে? জানিস না, ওর জামাই সাথে করে নিয়ে এই যে সহায় সম্পত্তি গড়েছিলাম, তোদের ঠকাই যে টাকা নিয়ে অট্টালিকা তৈরি করছি, সেই অট্টালিকা তো ওর নামে লিখে দিছি। ওর নামে লিখে দিছি না, সেজন্য ওর নামে লিখে দেওয়ার কারণে আমাদেরকে বাড়ি থেকে বার করে দিয়েছে। আমাদের থাকতে দেবে না। ওই বাড়িতে ওর স্বামী আর ছোট্ট একটা ননদ আছে, সেই ননদ নিয়ে বাস করবি। তাই আমরা পথে পথে এখন ভিক্ষা করি। এমনটা তো হওয়ারই কথা ছিল মা। তুমি আর বাবা সবাই মিলে আমাদেরকে যেভাবে ঠকাইছো। তোমার জামাই বিদেশে এত কষ্ট করে টাকাগুলো বসেছিল, যেভাবে আমাদের টাকাগুলো তোমরা আত্মসাৎ করে দিলা, তাতে তোমাদের সাথে এমন হবে না? কোথায় আছে না, আল্লাহ মাসকে ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আর তোমাদের সঙ্গে না আজকে ঠিক তেমনটাই হয়েছে। সূচনা, এগুলো বাদ দাও। বাবা মা যে ভুলগুলো করছে তার কিন্তু বিচারও পায় গেছে। আব্বা মা, আপনার মেয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে, তাতে কি হয়েছে? আমরা তো আছি, এখন থেকে আমাদের সঙ্গে আপনারা থাকবেন। কি বললি? কি বললি ভাইয়া তুই? এই মানুষগুলো থাকবে আমাদের সাথে, আমাদের বাসায়, যারা কিনা তোরা কুকুরের মতো মেয়ের বাসা থেকে বের করে দিছিল, তোর আজকে এই অবস্থা করছে। দেখেন, দেখে কিছু শেখেন। কোন তো করেন নাই, তাই না? একটু আশ্রয়ের জন্য কেমন করছে, তারপরেও আপনারা আমার ভাইকে পাগলের মতো মারছেন, মেরে বাড়ি থেকে ঘাড় ধরে বের করে দিছেন। আর সেদিন আমাকে আর আমার মাকে জঘন্যভাবে অপমান করছিলেন। আমার হাত থেকে আমার ভাইয়ের দেওয়া মাত্র কিছু টাকা, সেইটাও চিলের মতো থাবা দিয়ে কেড়ে নিছিলেন। তারপরে কি করলেন? ভাবির দেওয়া গিফট হিসেবে যে একটা গলায় চেন ছিল, সেই চেন চুরির অপবাদে সারা মহল্লা গ্রামের সামনে আমাকে আর আমার মাকে জুতার মালা গলায় পরায় দিছিলেন। জুতার মালা গলায় নিয়ে আমরা
নিঃস্ব হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াইছে। দেখছেন আজকে আল্লাহ কিভাবে বিচার করে দেখছেন? বলছিলাম না আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। তার ফল আজকে আপনাদের হাতে নিজের ভিক্ষা থালা। আর বলো না, আর বলো না, সহ্য করতে পারতেছি না আমি, সহ্য করতে পারতেছি না। আমি থাকবো না এই জায়গায়, তোমাদের এত কষ্ট দিছি, এত অপমান করছি, এই জায়গায় থাকবো না। চলো চলো, আমরা চলে যাই। চুপ করেন মিমি, বৌমা তোমার সবাই এসব কথা বাদ দেয়। দেখো আল্লাহ যা করে মঙ্গলের জন্যই করে। আসলে কথায় বলে না মানুষ, মানুষের শেষ ঠিকানা আবার শেষ আশ্রয় কোথায় হবে কেউ জানে না। আর আজকে ওরা আমাকে বাড়িতে আসছে, ওরা আমাকে বাড়ির মেহমান, এত কথা বো না, ঘরে চলো। ওরা খুব ক্ষুধার্ত, খুব ক্লান্ত, ঘরে যা আছে খাইতে দাও, চলো। আচ্ছা মা, ঠিক আছে। মিমি একটু ধরো তো তোমার ভাইকে দেখি। সাবধানে যে আপু, আম্মা, আব্বা আসো, আসো ভিতরে আসো। আসো।